নাসির ভাই, আপনি হচ্ছে আমাদের ড্যাপ ডিটেল এরিয়া প্ল্যানের ক্রিটিক ছিলেন। আপনাকে যদি ফুল ফ্রিডম দেয়া হতো, আপনি তাহলে ওখানে কি কি গুরুত্বপূর্ণ চেঞ্জ সাজেস্ট করতেন? খুব জটিল, সাধারণ মানুষের জন্য ড্যাপ প্রণীত হয়নি। আপনি তো ইন্টেরিয়র সেক্টরে প্রচুর কাজ করেছেন, তো ওই বেলায় আমাদের দেশি ম্যাটেরিয়াল নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কি? ইন্টেরিয়র সেক্টরে যা কাজ করেছি তার চাইতে পড়িয়েছি বেশি। আমার স্টুডেন্ট সংখ্যা অনেক। অনেক অনেক। আর্কিটেক্ট হিসাবে যারা কাজ করেন, ভালো হলে পরে সরকারের সুনাম, ভালো যদি না হয় তাহলে পরে সবাই মিলে ওই আর্কিটেক্টকে চেপে ধরেন যে ভালো হয় নাই কেন। বাংলাদেশের যে স্মার্ট সিটি ডেভেলপমেন্ট কনসেপ্ট, সেখানে আপনি স্মার্ট সিটি বলতে কি মনে করেন? যে গ্রিনারিজ ইউজ, অথবা টেকনোলজি বেসড, অথবা ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট? আপনার কাছে স্মার্ট সিটির সংজ্ঞা কি? বিস্তৃত প্রশ্ন একটা। এটা ইনডিড। একদম ব্যক্তি হিসাবে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো কমিউনিকেশন। Welcome to the Architalk, presented by RK Ceramics, which is world's leading ceramic lifestyle solution brand and available in over 150 countries worldwide. আজকে আমি স্থপতি জান্নাত জুই আপনাদের সাথে আছি, এবং আমাদের গেস্ট হিসেবে আছেন স্বনামধন্য আর্কিটেক্ট কাজী গোলাম নাসির. কাজী গোলাম নাসির is highly influential figure in architecture landscape of বাংলাদেশ, যিনি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন এবং প্রধান স্থপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারের আন্ডারে, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস. নাসির ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। শুরুতেই জানতে চাবো আপনার শৈশবের গল্প, আপনার কিভাবে বেড়ে ওঠা, তারপরে স্কুলিং, তারপরে কিভাবে আর্কিটেকচারে আসা, তার পেছনে অল্প একটু গল্প আমি জানি যে মেডিকেলে ভর্তি হয়েছিলেন, তারপরে আবার আর্কিটেকচার, সবগুলো গল্প আমরা জানতে চাই। লম্বা গল্প। লম্বা গল্প। আমার জন্ম জীবনানন্দের শহরে, কীর্তনখোলার পাড়ে। বাহ। জন্ম সময়কাল যেটা 1958, 27 নভেম্বর। সকাল দুপুর না সন্ধ্যার পরে এই স্মৃতিটা আমার কাছে নেই, মা বলার পরেও হারিয়ে ফেলেছি। আমার বড় 2 বোন, ছোট 1 বোন, আমরা 4 ভাই বোন, কিন্তু আমাদের আরও বোন ছিলেন, অসময়ে তারা ইন্তেকাল করেছিলেন আর কি। আমি বেড়ে উঠেছি একদম বরিশালের ছোট্ট একটা গলিতে, এমন একটা গলি যেই গলিতে ফুটবল খেলার জন্য 11 জন সমবয়সী ছেলে এবং মেয়েকেও জোগাড় করা যেত না। মানে খুব ছোট নেইবারহুড। খুব ছোট্ট নেইবারহুড। ফলে নেইবারহুডটা ছিল এতটাই আত্মিক যে আমার বন্ধুর বাবাকে দেখলেও আমি ভয় পেতাম যে তিনিও হয়তো আমাকে এখন শাসন করবেন। মানে ওই সময়কালটাতে পরিবেশটা এরকম ছিল যে ওই নেইবারহুডে কার বাচ্চা ডাজ নট ম্যাটার, বেলাইনে দেখলে যে কোনো লোকে শাসন করার অধিকার ছিল। ওইরকম একটা সময়কাল করতো সবাই সবাইকে ওন করতো, একদম আত্মীয়র মতো ওন করতো। ইভেন এক বাড়িতে রান্না হলে আরেক বাড়িতে রান্না যেত, এরকম পরিস্থিতি। সেই সময়ে আমি যখন 7 বছর বয়স, তখন আমি স্কুলে ভর্তি হইনি। আমার মতো আমি খেলাধুলা করি, চলি, বাসায় কিছুটা পড়ানো হয়। তখন আমাদের পাড়ার যে প্রাইমারি স্কুল, তার প্রধান শিক্ষক হরেন স্যার, উনি আমাদের বাসায় আসতেন। উনি যেই দিন আসলেন সন্ধ্যায় আমাদের বাসায়, আমি খেলে ফিরতেছি, তো আমাকে দেখে বলল, আমার মাকে বলল যে দিদি, ছেলে তো লম্বা হয়ে যাচ্ছে, স্কুলে দিচ্ছেন না কেন? তো মা বললে যে 7 বছর বয়স, এখনই দিব। তো আমাকে স্যার বললেন যে কালকে তোমাকে নিয়ে যাবো স্কুলে। তো পরের দিন সকালবেলা স্যার আসলেন, আমি স্যারের সাথে রওনা দিলাম। আমার মা ঠিক আমার হাতটা ধরে স্যারের হাতে দিয়ে বললেন যে মাংস আপনার, হাড্ডি আমার। আমি না ওই সময়কালে বুঝি নাই যে আসলে কথাটা কি। বড় হওয়ার পরে বুঝলাম যে একজন মা
স্কুলের একজন শিক্ষককে যখন বলেন যে মাংস আপনার হাড্ডি আমার, তার মানে তাকে পূর্ণ শাসন করার অধিকার আপনাকে এবং দিলাম। গড়ে তোলার অধিকার আপনাকে দিলাম। অদ্ভুত একটা কথা। My আমি কিন্তু ওই God. সময় বুঝি নাই, আমি বড় হয়ে অনুধাবন করছি বিষয়টা। আমি যখন গেলাম স্কুলে, আমার স্যার তার টিচারদের রুমে নিয়ে গেলেন, নিয়ে বললেন এই ছেলেটা স্কুলে ভর্তি হবে, তোমরা একটু চেক করে দেখো কোন ক্লাসে পাঠাবো। স্যাররা কি প্রশ্ন করছেন, কি উত্তর আমি দিয়েছি আমি জানি না। আমাকে বললো যে তুমি ক্লাস 3-তে গিয়ে বসো। 7 বছর বয়সে ক্লাস 3-তে 1 2 বাদ দিয়ে 1 নেই 2 নেই, ক্লাস 3-তে আমি ক্লাস করা শুরু করলাম। আমার পড়াশোনার শুরু কলেজ পাড়া প্রাইমারি স্কুল, সেই বরিশালের ছোট্ট একটা গলির মুখের একটা স্কুল। ক্লাস 5 পর্যন্ত সেখানে। 6-এ এসে বরিশাল জেলা স্কুলে আমার একজন ফুফাতো ভাই শিক্ষক ছিলেন। তিনি একদিন এসে আমার মাকে বলছেন যে মামি, স্কুলে ক্লাস 6-এ 2-3টা সিট খালি আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি, পরীক্ষায় যদি টিকে তাহলে ভর্তি করাই দেবো। মা বললেন নিয়ে যাও। তা আমি তার সাইকেলের পেছনে বসে গেলাম। আমার একটা পরীক্ষা নিল, কি পরীক্ষা তা মনে নেই, কিন্তু আমাকে বলল যে চলো হেড স্যারের সাথে দেখা করে যাও, তুমি জেলা স্কুলে ক্লাস 6-এ ভর্তি হয়েছো। তো কলেজ পাড়া প্রাইমারি স্কুল টু জেলা স্কুল। জেলা স্কুলের এসএসসি শেষ হওয়ার পরে বিএম কলেজে ইন্টারমিডিয়েট পড়াশোনা। আমার জীবনের সুবর্ণ সময়কাল। আমি কোনো স্পেশাল মেমোরি? এখনো ফিল করি। স্পেশাল মেমোরির যে বিষয়টা, দুটা দিক। ওকে। একটা দিক হলো ওই প্রথম জেলা স্কুল থেকে কলেজে আসার পরে ছেলে মেয়েদের একত্রে ক্লাস, কিন্তু 1973 সাল বা 74 সালে মেয়েদের কলেজে পড়াশোনা করতে আসলেও এটা তো একটা বিগ ডিল। তাদের চলাটা ছিল দল বেঁধে। আচ্ছা। তো আমাদের ক্লাসে 12-13 জন মেয়ে, আমরা বাকি প্রায় 400 ছেলে। তো ওরা শিক্ষকের সাথে সাথে ঢুকতো, শিক্ষকের সাথে সাথে বের হতো, আর আমরা পেছন থেকে গান গেয়ে উঠতাম, রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে। তো এটা নিয়ে 2-3 দিন এরকম করার পরে একটা মেয়ে এগিয়ে আসলো, এসে বলল যে আমরা বের হয়ে গেলে তোমরা টিচ করো কেন? তো আমরা বললাম তোমরা বের হচ্ছ কেন, আমরা তো ক্লাসমেট। এরপর থেকে দেখা গেল যে তাদের সাথে আমাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা সহপাঠী হিসাবে হয়ে গেল। ইটস এ বিশাল চেঞ্জ ফর বিএম কলেজ আসলে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে যেহেতু আমার বাবা অধ্যাপনা করতেন বিএম কলেজেই, এবং আমাদের বন্ধুবান্ধবের অনেকের বাবাই অধ্যাপনা করতেন, তো একটা অলিখিত শাসনের বেড়াজালের ভিতরে না কলেজ সময়কালটা ছিল, যে কিছু হলেই বাপের কাছে চলে যেত, হয় আমার বাপের কাছে বা বন্ধুর বাপের কাছে। কিন্তু তারপরেও একটা নিবিড় বন্ধুত্ব গড়ে উঠছিল। সেই বন্ধুত্বটা অবশ্যই স্মৃতিময়, যার জন্য ওই স্মৃতি খুললে পরে ঘন্টার পর ঘন্টা চলবে। তো ওটা থাকুক। ঠিক আছে। ইন্টারমিডিয়েট পাশ করা হলো, করার পরে পরবর্তী অধ্যায়, মেডিকেলে তখন আমার খুব শখ ছোটবেলা থেকে ডাক্তার হব, মায়ের আরো বেশি শখ। মায়ের শখের কারণ ছিল বোধহয় যে ছেলে বরিশালে থেকে পড়াশোনা করবে, মায়ের কাছে থাকবে এরকম। তা আমি যখন তখন মেডিকেল কলেজগুলোতে আলাদা পরীক্ষা হতো, প্রতিটা মেডিকেল কলেজ নিজের মতো করে পরীক্ষা নিত। আমি পরীক্ষা দিলাম, রিটেনে টিকলাম। আমার সকল বন্ধুবান্ধব কেউ কেউ মেডিকেলে পড়লো, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চলে আসলো। রিটেনে টেকার পরে যেই দিন ভাইবা হলো, ভাইবাতে আমি টিকলাম না। কেন যে টিকলাম না এইটার উত্তর আজ পর্যন্ত আমি জানি না, কারণ ভাইবাতে যে প্রশ্ন হয়েছিল আমি তার উত্তর দিতে পেরেছিলাম। যাই হোক, ওই সময়কালটা আমাদের এক বন্ধুর ছোট ভাই ছিল, হাত দেখতো। তো আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি বা ইন্টারমিডিয়েট পাশ করি, সে সময়কালটাতে একদিন ঠাট্টার চলে তাকে হাত দেখালাম। সে বলল যে আপনার পড়াশোনায় একটা ব্রেক আছে। আমার কাছে একটু অবিশ্বাস্য মনে হচ্ছিল ওর কথাটা,
কারণ হলো ওই ৭৫-এর ওই সময়কালে সারা যশোর বোর্ডে মিলে ১০৬ জন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। বিএম কলেজে মাত্র ৬ জন, আমি ৬ জনের একজন। তো আমার কাছে না খুব অদ্ভুত লাগছে ওর কথাটা। মেডিকেলে যখন ভর্তি হতে পারলাম না, ওই দিন আমার মনে হলো যে হাতের রেখা বোধহয় কথা বলে। এই 8-9-এ যে সবার একটা কিউরিসিটি থাকে, কিরোর বই নিয়ে কেউ সেখান থেকে পরের ধাপে চলে যায়, কেউ হয়তো ওখানেই থেমে থাকে, কিন্তু আমার কাছে মনে হলো হয়তো হাতের রেখায় কিছু বলে, তা নাহলে হতো না। যাই হোক, আমি ভর্তি হলাম বিএম কলেজে ফিজিক্সে অনার্স। ক্লাস করি না, বরিশাল মেডিকেলের চত্বরে ঘুরে বেড়াই, ওদের কমন রুমেই থাকি, আমার বন্ধুবান্ধবরা ক্লাসে যায়। বরিশাল মেডিকেলের সবাই জানে যে বোহেমিয়ান একটা ছেলে ভর্তি হয়েছে মেডিকেলে যে ক্লাস করে না। তো ঠিক এইরকম পরিস্থিতিতে ৬ মাস পার হয়ে গেল, বিএম কলেজে ক্লাস করি না। বাবার কাছে অভিযোগ গেল। বাবা জিজ্ঞেস করলেন যে ক্লাস করছো না, কি করবা? আমি বলছি ফিজিক্স অনেক কষ্টের পড়া, আমার এটা হবে না। ওই রকম একটা সময়কালে আমার বাবা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তার এক সহপাঠী সে বরিশালে বদলি হয়ে আসলো ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার হিসাবে। ময়মনসিংহ শহরে তার বাড়ি। বাবার সাথে একসাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সে আমার সাথে এসে কয়েকদিন আমাকে খুব নিবিড়ভাবে পর্যালোচনা করলেন। করার পরে আমাকে সে বললেন যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার একটা সাবজেক্ট আছে, তুমি একটু খোঁজ নিয়ে দেখতে পারো, তোমার মনে হয় ভালো লাগতে পারে। তা আমি আরেকটু ডিটেল জিজ্ঞেস করলাম, সে ডিটেল বলতে পারলো না। আমি তখন আমাদের ঠিক পাশের পাড়াতে আর্কিটেকচার ডিপার্টমেন্টের একজন শিক্ষক ছিলেন, হাবিবুর রহমান স্যার, বুয়েটেরই শিক্ষক ছিলেন, এখন দেশের বাইরে থাকেন। তার ছোট ভাই আমার বন্ধু ছিল। আমি খোঁজ নিলাম যে স্যার কবে বরিশাল আসবেন, আমি দেখা করব। স্যার বরিশাল আসার পরে আমি দেখা করলাম, সে ঢাকাতে আসতে বললেন, আসলাম। তার সাথে কয়েকদিন কোচিং করলাম, চিরাচরিত যেই কোচিং। তারপরে আমি আর্কিটেকচারে ভর্তি পরীক্ষা দিলাম। ভর্তি পরীক্ষা দেওয়ার পরে নির্বাচিত হলাম। আমার কাছে মনে হয়েছিল যে ভর্তি পরীক্ষা দেওয়ার যে সময়কালটা, সেই সময়ে যে কয়দিন আমি ফ্যাকাল্টির চত্বরে ঘোরাফেরা করেছি, ফ্যাকাল্টির চত্বরে শিক্ষকদের সাথে স্টুডেন্টদের, সিনিয়রদের সাথে জুনিয়রদের, অথবা যারা প্রফেশনাল তারা যখন ফ্যাকাল্টিতে আসতো, এই যে সম্পর্কটা দেখে আমার মনে হয়েছিল যে এই চত্বরটাই বোধহয় আমার জন্য সঠিক। তখন আর্কিটেকচারের কিছু জানি না, জাস্ট ভর্তি পরীক্ষায় ভর্তি হয়েছি। সামগ্রিকভাবে আবার মায়ের অনুরোধে দ্বিতীয়বার মেডিকেলে পরীক্ষা দিলাম, আবার বরিশাল মেডিকেলে রিটেনে টিকলাম। ভাইবার দিন আমার যারা বন্ধু, বহুজনই এখন প্রথিতযশা, ডক্টর নিয়াজ চোখের, মমিনুল হক, অথবা হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর নাজির, ওরা মোটামুটি আমাকে ধরে নিয়ে এরকম করে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকালো ভাইবা দেওয়ার জন্য। তো শিক্ষকরা বসে আছেন, আমাকে দেখে তারা একটু অবাকই হলেন যে এরকম দৌড়ে একটা ছেলে কেন ঢুকলো। তাই আমি বললাম যে স্যার, আমি ভাইবা দিতে আসি নাই, আমার বন্ধুরা আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দিয়েছে, আমি মেডিকেলে পড়বো না। আমি শুধু জানাতে আসছি যে আমি বাদে পরের যেই জন আসবে সে যেন মেডিকেলে পড়তে পারে, আমি পড়বো না। আমাকে জিজ্ঞেস করলো কোথায় ভর্তি হয়েছে। আমি বললাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আর্কিটেকচারে। তো মেডিকেলের ওই শিক্ষকদের কাছে আর্কিটেকচার সাবজেক্টটা বোধহয় জানার কোনো বিষয় ছিল না, তারা আবার প্রশ্ন করলো। আমি বললাম আর্কিটেকচারে ভর্তি হয়েছে। তো 2-1 আবার বললেন যে চিন্তা করে দেখো, মেডিকেল সেরে ওখানে পড়তে যাবা। আমি বললাম আমার চিন্তা শেষ, আর কোনো কনফিউশন নাই। এই শুরু হলো আর্কিটেকচারে পড়া। আপনি আর্কিটেকচারে ঢুকলেন এবং বাকিটা ইতিহাস। আমরা একজন অসামান্য স্থপতিকে পেলাম,
না, অসামান্য না আসলে, না? না অসামান্য না, একদম অতি 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 সাধারণ। অসামান্য আমাদের প্রফেশনে হাতে গোনা 10-12 জনের নাম আমি বলতে পারি, আমি এখন নাম বলছি না, তারা আসলে অসামান্য। বাকি আমরা যারা, তারা একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়ানো, বাকিরা ওই জায়গাটা পার হয়ে অন্য জায়গায় চলে গিয়েছে, সেই জন্য তারা অসামান্য। আপনি অনেক হাম্বল নাসির ভাই। আমি জানতে চাচ্ছি, যখন আমরা মাঝে মাঝে বিদেশে যাই ট্রাভেলিংয়ের জন্য বা কাজে, সবসময় দেখি যে ওই দেশের যত বড় স্থপতি আছে সবাই বাংলাদেশে আসার ওদের খুবই একটা তাড়না কাজ করে, বা বাংলাদেশকে ওনারা চেনে আসলে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিংয়ের মাধ্যমে, যেটা ডিজাইন করেছে লুই আইকান। তো ওই লুই আইকানের যেসব অরিজিনাল ড্রয়িং, সেগুলা আনার পেছনে আপনার ভূমিকা রয়েছে। এবং তখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি তখন কোন জিনিসটা আপনাকে সারপ্রাইজ করেছিল, যেটা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান? কানের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল তৎকালীন পাকিস্তান সরকারের, যার ফলে চুক্তি এবং ড্রয়িং সবগুলো পাকিস্তান সরকারের কাছে ছিল। পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে, তখনকার পূর্ব পাকিস্তানে ড্রয়িং আসতো, সেই ড্রয়িং অনুযায়ী এখানে কাজ হতো। একটা নিশ্চয়ই মনে আছে যে স্পিকারের বাসভবন নিয়ে একসময় তুমুল আন্দোলন হয়েছিল। তখন কানের ড্রয়িংগুলো খোঁজা হলো, স্থাপত্য অধিদপ্তরে খোঁজা হলো, গণপূর্ত অধিদপ্তরে খোঁজা হলো, সংসদের আর্কাইভে খোঁজা হলো, কোথাও অরিজিনাল পাওয়া গেল না। তো যখন পাওয়া গেল না, তখন একটা তাড়না আসলো সরকারের যে আমরা ড্রয়িংগুলোকে তাহলে কালেক্ট করব। কালেক্ট করার সাথে একটু পেছনের ঘটনা বলি আসলে, কারণ কিছু ভুল তথ্য ভেসে বেড়াচ্ছিল। যে অনেকে বলতো যে কান বাংলাদেশ সরকারের কাছে তার রেমুনারেশন পায়, অনেকেই বলছে বহু সময়। কান কোনো রেমুনারেশন বাংলাদেশ সরকারের কাছে পেত না। কানের চুক্তি হয়েছিল পাকিস্তান সরকারের সাথে, রেমুনারেশন এখনো পাওনা পাকিস্তান সরকারের কাছে কানের। বাংলাদেশ সরকারের সাথে স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের সাথে কানের যখন চুক্তি হয়, এই চুক্তির কার্যক্রম শেষ করার আগে কান মারা যায়। দুটো বিষয়ে এই মারা যাওয়া সম্পর্কে দুটো তথ্য নানান জনের কাছে শোনা যায়। যে পেনসিলভেনিয়া স্টেশনে, পেন স্টেশনে উনি মরে পড়েছিলেন। আর একজনের কাছে শুনলাম যে ওনার পাসপোর্টে উনি সংক্রান্ত তথ্যটা মার্কার দিয়ে নাকি ডিলেট করে রেখে দিয়েছিলেন, যে পরিচয়হীনভাবে উনি চলে যেতে চান। এটা শুনেছি আমি একজনের কাছ থেকে, সত্যি বা মিথ্যা আমি জানি না। কিন্তু উনি যে পড়েছিলেন স্টেশনে মৃত অবস্থায়, এটা তো সত্যি। উনি মারা যাওয়ার পরে ওনার সাথে যে কাজগুলো নিয়ে করার কথা ছিল, সেই সম্পর্কে চুক্তি হয় ওনার একজন শাগরেদ ডেভিড উইজডমের সাথে। ডেভিড উইজডম বাংলাদেশে কানের সাথে কাজ করতেন। বাংলাদেশে না এসে বাংলাদেশে আসতেন কানের আর এক শাগরেদ হেনরি উইলকট। আমার যতদূর মনে হয় যে হেনরি উইলকট আর্কিটেক্ট, কিন্তু রেজিস্টার্ড ছিলেন না দেখে উনি ডেভিড উইজডমের সাথে যখন একটা ফার্ম করেন উনি, তখন ওনার নামটা ছিল ডেভিড উইজডম অ্যান্ড অ্যাসোসিয়েটস কিন্তু ছিলেন হেনরি উইলকট, এবং বাংলাদেশে হেনরি উইলকট এখানে থেকে কাজ করেছেন। তো ডেভিড উইজডমের সাথে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির $60,000 ডেভিড উইজডম পেতেন। টাকা বাংলাদেশের কাছে পেত, কিন্তু কান না, ডেভিড উইজডম পেত। ওখানে একটা দ্বিধা কাজ করছিল তৎকালীন সরকারের। আমরা যখন এই নকশা আনার আগে যখন বললাম যে নকশা আনতে যেতে পারি, কিন্তু টাকাটা শোধ করতে হবে, তখন সানন্দে সরকার রাজি হয়েছিলেন টাকাটা শোধ করে দিতে, এবং করেও ছিল। এবং আমরা যখন যোগাযোগ করার পরে যখন আসলো যে $60,000 পায়,
1974 সালের $60,000 মেনে ভয়ঙ্কর বিষয়। রাইট। আমরা একটা রিকোয়েস্ট লেটার পাঠিয়েছিলাম যে তোমাকে আমরা $60,000 দিব, তোমার চাহিদা অনুযায়ী এটা তুমি বাংলা টাকাতে অথবা হ্যাঁ। তোমার ডলারে এটা রাইট। ট্রান্সফার করার চিন্তা করো না, অ্যামাউন্টটা দিব $60,000, তুমি রাজি আছো কিনা। তারা রাজি হলো। $60,000 দেওয়ার সময় আমেরিকান নিয়ম অনুযায়ী প্রথমত খোঁজা হয়েছিল যে যেহেতু প্রথম চুক্তিটা কানের সাথে ছিল, সেখান থেকে ডেভিড উইজডমের কাছে চলে যাবে। কান নেই, কানের কোম্পানি নেই, কানের যে লোন ছিল সেই লোনগুলো পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি শোধ করে দিয়ে কানের যত ডকুমেন্ট ছিল সব তাদের আর্কাইভে নিয়ে গিয়েছিল। তখন দেখা গেল যে অফিসিয়ালি কানের সন্তান হিসেবে বাবার উত্তরাধিকার হতে পারছে না। আচ্ছা, কেন? নাথানিয়েল কান হলো কানের যে প্রেমিক, তার সন্তান। আচ্ছা, সন্তানকে স্বীকার করছেন কিন্তু উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন না। সন্তান পাচ্ছেন না। ফাইন, কানের অধ্যায় শেষ হলো, ডেভিড উইজডমের অধ্যায় আসলো। ডেভিড উইজডমের যখন খোঁজা হলো তখন দেখা গেল যে ডেভিড উইজডমের উত্তরাধিকারী নাই কেউ। তাহলে অ্যাসোসিয়েটস হলো হেনরি উইলকন। তার সাথে যোগাযোগ করা হলো, পরে পুরো টাকাটা এক সময় আমেরিকান আইন অনুযায়ী হেনরি উইলকন পেলেন। তো পরবর্তী সময়কালে তার সাথে যখন দেখা হয়েছিল পেন আর্কাইভে, তো একদিন ঠাট্টার ছলে আমাকে বলতেছিল যে একজন পামিস্ট আমার হাতটা দেখে বলছিল, তুমি বুড়ো বয়সে অনেক টাকা পাবা, যখন টাকাগুলো এনজয় করার তোমার সময় থাকবে না। এই হলো এই অধ্যায়। আর যেই প্রশ্নটা আসলে করেছো, কি দেখেছি আসলে, তাই তো? পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, পেন আর্কাইভ এবং সেই শহর একজন স্থপতিকে কি পরিমাণ সম্মান জানাতে পারে এটা আমি ফিল করেছি ওখানে গিয়ে। সবার কাছে একটাই শব্দ, প্রফেসর। ওনার নাম নিতেন না, বলতেন যে প্রফেসর। সেখানে একটা জিনিস আবিষ্কার হলো, সেটা হলো যে পাকিস্তান সরকারের সাথে তার যে চুক্তি, অথবা বাংলাদেশ সরকারের সাথে তার যে নতুন চুক্তি 1968 বা 69 থেকে 73 সাল, এই যে 4 থেকে 5 বছর উনি আসলে এই কাজের বাইরে ছিলেন। কারণ পাকিস্তান সরকারের সাথে তার চুক্তি নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে নতুন করে চুক্তি হলো না। কিন্তু এই 4-5 বছরে কান প্রতিনিয়ত এই সংসদ ভবনের মাস্টার প্ল্যান পরিবর্তন করতেন। অদ্ভুত একটা বিষয়। এটা যে না দেখেছে সে বিশ্বাস করতে পারবে না যে একটা প্রকল্পের জন্য একজন স্থপতির কি পরিমাণ প্যাশন থাকলে সে আসলে কোনো পারিশ্রমিক বিনা এরকম দিনের পর দিন, মাসের পর মাস সেই প্রজেক্টটা নিয়ে কাজ করে যেতে পারে। ওই ঠিক এই দুইটা জায়গা আবিষ্কার হলো ওখানে, যে ন্যাশনাল কমপ্লেক্সের জন্য কানের যে প্যাশন এবং পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, পেন আর্কাইভ এবং শহরটায় একজন স্থপতির প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা, এই দুটো জায়গা। বিউটিফুল, থ্যাংক ইউ ফর শেয়ারিং। নাসির ভাই, আপনি আমাদের ড্যাপ ডিটেল এরিয়া প্ল্যানের ক্রিটিক ছিলেন। আপনাকে যদি ফুল ফ্রিডম দেয়া হতো, আপনি তাহলে ওখানে কি কি গুরুত্বপূর্ণ চেঞ্জ সাজেস্ট করতেন? খুব জটিল। আমি ক্রিটিক ছিলাম না শুধু, এখনো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সাধারণ মানুষের জন্য ড্যাপ প্রণীত হয়নি। এই সমালোচনাটা শুরু করেছিলাম ঠিক এ কারণেই যে ড্যাব যখন গেজেট হলো তখন দেখা গেল যে জলাধারকে দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটা হলো মুখ্য আর একটা হলো গৌণ। মুখ্যটা যখন হলো যে শীতকালে নদীতে যতটুকু পানি থাকে, গৌণটা কখন
গৌণটা হলো যে বর্ষাকালে যে পর্যন্ত পানি উঠবে সেটা নদী না, সেটা ওয়েটল্যান্ড না, সেখানে যে কোনো কিছু তৈরি করা যাবে। এই যে কোনো কিছু তৈরি করা যাবে, এটা সাধারণ মানুষের জন্য প্রণীত হয়নি, বিশেষায়িত লোকের জন্য প্রণীত হয়েছিল। দ্বিতীয় যে জায়গাটা ছিল, সেই জায়গাটা ছিল যে কৃষি জমিতে নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। তৃতীয় যে জায়গাটা ছিল, সেই জায়গাটা হলো যে মানুষকে নিয়ে ড্যাব প্রণীত হয়নি, মানুষকে বাদ দিয়ে ড্যাব প্রণীত হয়েছিল। তো যার কারণে এই তিনটা জায়গার জন্য এখনো আমি একই সুরে কথা বলে যাচ্ছি, যদিও আমার কথা কেউ শুনে না, কিন্তু দায়িত্ব নিলে কি হতো আমি জানি না। তবে একটা জিনিস হতো যে একটা শহরে যে পরিমাণ জনসংখ্যা থাকে, সেই জনসংখ্যা হিসেবে না নিয়ে শহরের আনুপাতিক হারে একটা জনসংখ্যা ফিক্স করে দিয়ে যদি বলতে হয় যে বাকিরা বের হয়ে যাও, তোমাদের এখানে ঠাঁই নেই, এটা আসলে কোনো পরিকল্পনা হয় না। তো আমি দায়িত্ব পেলে ঠিক এই একটা জায়গাতেই কাজ করতাম, যে এই নগরীর যত মানুষ ঢুকে আছে অথবা ফোরকাস্টে যত মানুষ ঢোকার কথা, তাদেরকে নিয়ে এই নগরীটা ঠিক করতে হলে আসলে কোন জায়গাটায় হাত দেওয়া উচিত, অথবা নগরমুখী লোকগুলিকে নগর বিমুখী করার জন্য প্যারালাল কোনো পরিচিতি তৈরি হতে পারে কিনা। আচ্ছা, আপনি তো যখন প্রধান স্থপতি হিসেবে কাজ করেছেন তখন অনেকগুলো হাউজিং ডিজাইন করেছেন। তো গভর্নমেন্টে তো সাধারণত মানে দেখা যায় যে বাজেটের সঙ্গে কোয়ালিটির যে একটা সমন্বয়, সেটা আপনারা কিভাবে হ্যান্ডেল করতেন বা এনশিওর করতেন? সরকারের সাথে কাজ করা আর ব্যক্তির সাথে কাজ করা, এই দুইয়ের মাঝে একটা বিশাল পার্থক্য আসলে। ব্যক্তির সাথে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হলো যে মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত নিয়ে নেওয়া সম্ভব। ক্লায়েন্ট যিনি, উনি ইয়েস বললে ইয়েস, নো বললে নো, অথবা তার সাথে আর্গু করলে, শেয়ার করলে আবারও ইয়েস হতে পারে। সরকারের একটা বাজেট থাকে, সরকারের একটা পলিসি থাকে, সরকারের পূর্ব নির্ধারিত কিছু নিয়মকানুন থাকে। ওই জায়গাটাতে আর্কিটেক্ট হিসাবে যারা কাজ করেন, ভালো হলে পরে সরকারের সুনাম, ভালো যদি না হয় তাহলে পরে সবাই মিলে ওই আর্কিটেক্টকে চেপে ধরেন যে ভালো হয় নাই কেন। এই জায়গাটা কাজ করতে হলে পরে একজন আর্কিটেক্টের একটু খানিকটা হলেও মেরুদণ্ড সোজা করে কাজ করতে হয়। আমি এইটুকুই বললাম যে যারা সরকারি থেকে সরকারি প্রজেক্টে যারা ভালো কাজ করে যাচ্ছেন, তারা প্রফেশনকে ভালোবেসে, প্রফেশনের নিয়মকানুন মেনে খানিকটা হলেও মেরুদণ্ড সোজা করে কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ। বাংলাদেশের যে স্মার্ট সিটি ডেভেলপমেন্ট কনসেপ্ট, সেখানে আপনি স্মার্ট সিটি বলতে কি মনে করেন? যে গ্রিনারিজ ইউজ, অথবা টেকনোলজি বেসড, অথবা ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আপনার কাছে স্মার্ট সিটির সংজ্ঞা কি? বিস্তৃত প্রশ্ন একটা। এটা ইনডিড। একদম ব্যক্তি হিসাবে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা ফিজিক্যাল হতে পারে, এই কমিউনিকেশনটা প্যারালাল কোনো কমিউনিকেশন হতে পারে, যে আনইন্টারাপ্টেড কমিউনিকেশন। আমি ফোনের যোগাযোগ, নেটের যোগাযোগ, সড়কের যোগাযোগ, নদীপথের যোগাযোগ, যে কোনো যোগাযোগটা যদি সাবলীল হয়, তাহলে পরে তার পরবর্তী যে জায়গাগুলো, সেই জায়গাগুলিতে কাজ করা নিয়ে খুব সহজতর হয়। তো গ্রিন সিটি, ওয়েস্ট ম্যানেজমেন্ট করা সিটি, সাস্টেনেবল সিটি, যা কিছু নিয়ে আমরা বলি না কেন, আসলে ব্যক্তি কাজিনাসি হিসেবে আমি মনে করি যে প্রধান যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা হলো কমিউনিকেশন। রাইট। আপনি সাস্টেনেবিলিটির কথা বলছিলেন। তো সাস্টেনেবিলিটি বলতে কিন্তু আমরা মূলত বুঝি যে লোকাল, নিজেদের যা আছে তা নিয়ে আমরা কতটুকু আগাতে পারি। তো এই লোকালিটির কথা বলতে গেলে শুরুতে আমাদের দেশি যে ম্যাটেরিয়ালগুলো আছে, যেমন আপনি তো ইন্টেরিয়র সেক্টরে প্রচুর কাজ করেছেন। তো ওই বেলায় আমাদের দেশি ম্যাটেরিয়াল নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কি? ইন্টেরিয়র সেক্টরে যা কাজ করেছি তার চাইতে পড়িয়েছি বেশি। আমার স্টুডেন্ট সংখ্যা অনেক। এবং
আমার খুব ভালো লাগে যখন দেখি যে আমার স্টুডেন্টরা খুব ভালো কাজ করছে রাইট। এবং বহুজন তাদের প্রফেশনটা কি এভাবেই বেছে নিয়েছে, খুব ভালো লাগে। ইন্টেরিয়ারের ক্ষেত্রে যেই জায়গাটা আসে আসলে, যেখান থেকে এই প্রোডাক্টের বিষয় আসে, ইন্টেরিয়ার ক্ষেত্রে যে জায়গাটা আসে সেটা হলো যে ডিজাইনের ব্যবহারিক দিক এবং নান্দনিক দিক, দুটো দিক তো মিলতে হয় ইন্টেরিয়ারে। এই নান্দনিকতার ক্ষেত্রে এসেও ম্যাটেরিয়াল আসে, ব্যবহারিক দিকের ক্ষেত্রেও ম্যাটেরিয়াল আসে। এই ম্যাটেরিয়ালটা যদি দেশজ ম্যাটেরিয়াল হয় তো সবচেয়ে ভালো, কিন্তু আমরা অনেক সময় পাই না। যেটা পাই সেটা গুণগত বিচারে ওই মাত্রায় পৌঁছায় না, অথবা কিছু কিছু উপকরণ আছে যেইগুলো লোকালি হয়তো পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইনারদের জন্য প্রধান অন্তরায় যেই জায়গাটা আমি বলি, সেই উপকরণগুলো যদি দেশীয় উপকরণ হতো, যদিও অনেকে ইদানিং করে যাচ্ছেন, যেমন অগ্নি বিষয়ক নিরাপত্তা। রাইট। ইন্টেরিয়ারের প্রধান শত্রু হলো আগুন। কারণ আমরা যে সকল উপকরণ ইন্টেরিয়ারের সাজসজ্জার জন্য ব্যবহার করে যাচ্ছি, নান্দনিকতার কারণে ব্যবহার করে যাচ্ছি, সেগুলো যখন দেশের বাইরে থেকে আমদানি করা হয় তখন যে পরিমাণ মূল্য আসে, সেই মূল্য যখন আমরা অ্যাফোর্ড করতে পারি না তখনই সস্তা খুঁজি। এটাই যদি দেশে এই উপকরণগুলো যদি প্রপারলি দেশে তৈরি হয়ে যেত, তাহলে পরে আমি কম দামে যোগ্য উপকরণ পেতাম। রাইট। তো এখানে অনেকগুলো সেক্টর এগিয়ে এসছে, টাইলসের সেক্টর এগিয়ে এসছে, ডোর সেক্টর এগিয়ে এসছে, উইন্ডো সেক্টর এগিয়ে এসছে, কিন্তু তারপরেও পিওর ইন্টেরিয়ারের যে উপকরণ সেখানে গিয়ে এখনো খানিকটা খামতি দেখছি আমি। প্রপার উপকরণ বহু, কিন্তু প্রপার উপকরণের খামতি দেখছি। এবং আমাদের গভর্নমেন্ট থেকেও কিন্তু এখন ওই নির্দেশনাগুলো দেয়া হয় যে যে কোনো গভর্নমেন্টের ইন্টেরিয়র কাজে ব্যবহার হয় এরকম ম্যাটেরিয়াল যেন অগ্নি নির্বাপক হয়। হ্যাঁ, রাইট। তাহলে আপনি ইয়াং জেনারেশন তো প্রচুর ইন্টেরিয়রের কাজ করছে, কারণ দেখা যায় আর্কিটেকচার শুরুতেই হয়তো আর্কিটেকচার পাশ করার পরে ওইভাবে আর্কিটেকচার রিলেটেড কাজ পায় না, তো তখন ওয়েট করার বদলে ওরা যা ইন্টেরিয়র কাজ পায় সেটা করে, বা ইন্টেরিয়র ডিজাইনাররা করে, বা শখের বসে অনেকে ইন্টেরিয়র করে। তো তখন আপনি ওদের বেলায় একটু কি সাজেশন দিবেন? যে যদিও এটাও একটা ভাস্ট প্রশ্ন, কিন্তু পাঁচ ধরনের লোক বাংলাদেশ ইন্টেরিয়র করে। ওকে। এক হলো একদম পড়াশোনা করা লোক, দ্বিতীয়ত হলো আধা পড়াশোনা করা লোক, তৃতীয়ত হলো নিজে নিজে পড়াশোনা করা লোক, চতুর্থত হলো শৌখিনতার বশে কাজ করা লোক, পঞ্চম হলো ভেন্ডর। শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু কথাটা সত্যি। কারণ হলো আর্কিটেকচারের সাথে ইন্টেরিয়রের তো একটা নিবিড় সম্পর্ক আছে। ইন্টেরিয়র ডিজাইনাররা বলে যে একজন আর্কিটেক্ট যেখানে থেমে দাঁড়ায় তারপর মুহূর্তে আমার পথ চলা। রাইট। আর আমি বলি যে একজন আর্কিটেক্ট যখন থেমে দাঁড়ায় তখন ইন্টেরিয়র ডিজাইনারের উচিত হইল ওই স্থপতির সাথে কথা বলে তারপরে পরবর্তী ধাপটা নেয়া। যে মাল্টি ফ্যামিলি অ্যাপার্টমেন্টগুলোতে ইন্ডিভিজুয়াল অ্যাপার্টমেন্টে একজনার থাকে, কন্ট্রোল থাকে। মাল্টি ফ্যামিলি অ্যাপার্টমেন্টে নানান লোকজন ঢুকে যায়। একজন আর্কিটেক্ট মাল্টি ফ্যামিলি অ্যাপার্টমেন্টের ডিজাইন করেন, তিনি যেই কনসেপ্টে কাজ করেন, উনি যখন ওই ইন্টেরিয়রগুলোতে ঢুকেন তখন উনি শকড হন। কারণ হলো ওনার স্পেস কোয়ালিটি ডিজাইনারের স্পেস কোয়ালিটির চিন্তার সাথে মিলে না। আর সবচেয়ে কষ্টকর একটা অধ্যায় আছে ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে আমি এখন ফিল করি, সেটা হলো যে ভালো কাজ করতে হলে পরে না ক্লায়েন্টকে ভালো হতে হয়, ক্লায়েন্টের রুচি ভালো হতে হয়। এই অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন ইনস্টাগ্রামের যুগে এবং হলো এই ফেসবুক শেয়ারিংয়ের যুগে মানুষ
প্রপার জায়গাটা থেকে অন্য জায়গায় পছন্দটাকে নিয়ে নিচ্ছে। যার ফলে আমরা যখন অফিস বিল্ডিংকে দেখলে আমার কাছে মনে হয় যে রেস্টুরেন্ট, বাসার রুমকে দেখলে মনে হয় হোটেলের রুম, রেস্টুরেন্টকে দেখলে মনে হয় যে এইটা অন্য একটা ব্যবহার উপযোগিতা। তার মানে ব্যবহারের সাথে ইন্টেরিয়র ডিজাইনারের যে ঘাটতিটা, এই ঘাটতিটা বহু ক্ষেত্রে ক্লায়েন্টের উপরে নির্ভর করে। স্বাধীনতাটা যদি হরণ হয় ডিজাইনারের, ভালো কাজ আসা খুব কষ্ট। আরও একটা বিষয় দাঁড়ায় আসলে, যেটা আর্কিটেকচারের সাথে তো এক্সটেরিয়রের একটা সম্পর্ক থাকে। ভালো ইন্টেরিয়র ডিজাইনাররা কিন্তু ওই এক্সটেরিয়রটাকেও ঘরের ভিতরে নিয়ে আসেন। তার মানে যে আলো, যে বাতাস, যে ডে লাইট, যে ন্যাচারাল ল্যান্ডস্কেপ, এইগুলো ইন্টেরিয়র ডিজাইনারের আসলে পার্ট। ইদানিংকালে বহু ভুল ডিজাইনের জন্য আমরা দেখতে পাই যে খোলা ঘরটা বদ্ধ হয়ে যাচ্ছে। উত্তর দক্ষিণের আলো বাতাসের খেলা, আলো আসা ইন্টেরিয়র ডিজাইনারের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি সবাইকে দোষ দিচ্ছি না, কিন্তু ওই যে আমি বললাম যে 5 ধরনের লোক, পড়াশোনা যারা একটু কম করা লোক অথবা ম্যাটেরিয়াল বেস ভেন্ডর গ্রুপ যারা, তারা টোটালি এই সেক্টরটাকে মিসলিড করতেছে। আমার নিজের চিন্তা আর কি, যে স্থাপত্যগুলোকে মিসলিড করে বহু ইন্টেরিয়র ডিজাইনার নষ্ট করে দিচ্ছে। থ্যাংক ইউ নাসির ভাই, আপনার মূল্যবান চিন্তাগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের আরএকে সিরামিক্সের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার রয়েছে।